জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ সেনাবাহিনী মোতায়েন। নির্বাচন চাওয়াটা কি অপরাধ বলছেন সাকি। ৩০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে মামুনুল হকের দল। জানাবো বাজেটের টার্গেট মধ্যবিত্ত, জনগণের কল্যাণ সাধনে গুরুত্ব দিতে হবে। এবং সর্বশেষ জানাবো কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত এক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ সেনাবাহিনী মোতায়েন। হামলার আশঙ্কায় রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এর আগে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিজয়নগর পানির ট্যাঙ্ক নাইটিঙ্গেল এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এর কিছুক্ষণ পরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার আশঙ্কা আছে। কোনো ধরনের হামলা মব যাতে না হয় সেজন্যই তাদের এই অবস্থান। এ বিষয়ে জানতে চাইলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আমরা একটি বিক্ষোভ মিছিল করেছি। কোনো ধরনের মব তৈরি হোক আমরা চাই না। নির্বাচন চাওয়াটা কি অপরাধ বলছেন সাকি। রাজনৈতিক দলগুলির নির্বাচন চাওয়াকে স্বাভাবিক বিষয় হিসেবে বর্ণনা করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। নির্বাচন চাওয়াটা কি অপরাধ? তিনি বলেন, ডিসেম্বর থেকে জুন এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের কথা প্রথম বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সুতরাং রাজনৈতিক দলগুলো যদি ডিসেম্বরে নির্বাচন চায় তাতে কোনো অপরাধ নেই, বরং এটাই স্বাভাবিক। তিনি আরো বলেন, যদি ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা না যায় তাহলে কেন সম্ভব হচ্ছে না তার ব্যাখ্যা সরকারকেই দিতে হবে। সরকারের কাজ অনাস্থা বাড়ানো নয়, বরং সেই অনাস্থা দূর করা। ভারতীয় গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত কোনো মন্তব্য বা প্রতিবেদনের ভিত্তিতে দেশে যদি প্রচার করা হয় যে ভারতের চাওয়াতেই নির্বাচন হচ্ছে, তাহলে সেটি অত্যন্ত বিপজ্জনক। প্রফেসর ইউনূসের নেতৃত্বে প্রশংসা করে তিনি বলেন, আমরা বিশ্বাস করি প্রধান উপদেষ্টা তার অভিজ্ঞতা, ধৈর্য ও নেতৃত্ব দিয়ে এই প্রক্রিয়াকে একটি গণতান্ত্রিক ও সফল পরিণতির দিকে নিয়ে যেতে পারবেন। তিনি সব পক্ষকে আস্থায় আনতে সক্ষম হবেন। আমরা তাকে সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, যারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদী হিসেবে তৈরি করেছে তারা এখনও বহাল তবিয়তে আছেন। গত 9 মাসে 15 থেকে 16টি কমিশন হয়েছে, কিন্তু রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধে কোনো কমিশন হয়নি। তিনি আরো বলেন, যারা অতীতে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তারা এত দ্রুত নিন্দিত হননি। এখন আমরা দেখতে পাচ্ছি অভ্যুত্থানের নায়কদের স্বজনরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। তিনি আরো বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা জাপান সফরে গিয়ে বলেছেন, একটি দল ছাড়া কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না। একজন বিজ্ঞ ব্যক্তি হিসেবে তার এই মন্তব্য করা উচিত হয়নি। ৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করছে মামুনুল হকের দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ৩০০ আসনের প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আগামী ২১শে জুনের মধ্যে এই তালিকার কাজ শেষ করবে দলটি। সভায় সিদ্ধান্ত হয় ২১শে জুনের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ৩০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। একাধিক প্রার্থীর ক্ষেত্রে দলীয় মনোনয়ন পাবেন তারাই যারা জনপ্রিয়তা, সাংগঠনিক গ্রহণযোগ্যতা ও ময়দানি তৎপরতায় এগিয়ে থাকবেন। দলের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। সেই নির্বাচন কারচুপি, পেশি শক্তি ও কালো টাকার প্রভাব মুক্ত হতে হবে। তিনি বলেন, জনগণ আর কোনো 2014-18 বা 2024 সালের মতো প্রহসনের নির্বাচন দেখতে চায় না। এমনকি 1/11-র মতো অস্বাভাবিক পরিস্থিতিও গ্রহণযোগ্য নয়। বাজেটের টার্গেট মধ্যবিত্ত, জনগণের কল্যাণ সাধনে গুরুত্ব দিতে হবে। আসন্ন জাতীয় বাজেটে আয়কর আদায়ে মধ্যবিত্তকে টার্গেট করা হয়েছে বলে জানা গেছে। যারা প্রথমবার রিটার্ন জমা দেবেন তাদের জন্য সুখবর থাকলেও মধ্যবিত্ত শ্রেণীর কর হার দ্বিগুণ করা হচ্ছে। বিদ্যমান কর কাঠামো অনুযায়ী ব্যক্তি শ্রেণীর সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়ে 3 লাখ টাকা। আয়করের বর্তমান স্ল্যাব অনুযায়ী 3.5 লাখ থেকে 4.5 লাখ টাকার মধ্যে বার্ষিক আয় থাকলে করদাতাদের 5% করে আয়কর দিতে হবে। আগামী বাজেটে আয়করের স্ল্যাবে আনা হচ্ছে পরিবর্তন। সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমা 3,75,000 টাকা করা হলেও পরবর্তী স্ল্যাব করা হচ্ছে 6,75,000 টাকা। আর এই স্ল্যাবে করা হচ্ছে 5% থেকে বাড়িয়ে করা হচ্ছে 10%, অর্থাৎ দ্বিগুণ। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এটি সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর আয়।
কাজেই স্ল্যাবে পরিবর্তন এবং কর হার বাড়ানোর ফলে মধ্যবিত্তের ওপর নিশ্চিতভাবেই করের বোঝা বাড়বে। এছাড়া সরকারি ট্রেজারি বন্ডের উৎসে কর দ্বিগুণ করা হচ্ছে। অনেক মধ্যবিত্ত নিরাপদ বিনিয়োগের জন্য এই বন্ড কিনে থাকেন। আমাদের দেশের সবচেয়ে সচেতন শ্রেণী হলো মধ্যবিত্ত। এই শ্রেণীটি অর্থনীতির চাকা সচল রাখতে বড় ধরনের অবদান রাখে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রতি বছর বাজেটে প্রাপ্য গুরুত্ব তারা পায় না। মধ্যবিত্ত শ্রেণীর প্রধান সমস্যা হলো তাদের আয় বাড়ে সীমিত হারে, অথচ ব্যয় বেড়ে চলে লাগামহীনভাবে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, চিকিৎসা ও শিক্ষার খরচ, বাড়ি ভাড়া সবকিছুই তাদের সংসারে চাপ বাড়িয়ে দেয়। অথচ কর কাঠামোতে স্বস্তির পরিবর্তে অনেক সময় তাদের উপর করের চাপ বেড়ে যায়, ফলে তাদের প্রকৃত আয় হ্রাস পায় এবং সঞ্চয়ের সুযোগ কমে যায়। তাই আসন্ন বাজেটে মধ্যবিত্তের জন্য করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার কর ছাড় বা বিশেষ সহায়তা চালু করা যেতে পারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিত্যপণ্যের ওপর ভর্তুকি বাড়ানো উচিত। মধ্যবিত্ত শ্রেণীর জন্য সহজ শর্তে গৃহঋণ ও শিক্ষা ঋণের সুযোগ তৈরি করাও জরুরি। বাজেট যেন শুধু সরকারের আয় ব্যয়ের একটি পরিকল্পনা না হয়, বরং তা যেন হয় জনমানুষের জীবনে স্বস্তি ফেরানোর একটি রূপরেখা। একটি দেশের মানুষ আগামী বছরটায় কেমন জীবন কাটাবে, বাজেটকে হতে হয় সেই জীবনেরই প্রতিচ্ছবি। জাতীয় বাজেটের কেন্দ্রবিন্দু হওয়া উচিত সাধারণ মানুষের কল্যাণ সাধন। মধ্যবিত্তকে স্বস্তি দিলে কেবল একটি শ্রেণী নয়, গোটা অর্থনীতি প্রাণ পাবে। তাই মধ্যবিত্তের চাওয়া পাওয়ার বিবেচনায় একটি মানবিক বাজেট প্রণয়ন সময়ের দাবি। কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত এক। ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী নামে একজন নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামাল ইউনিয়নের নজরুল ইসলাম মোল্লার সঙ্গে অপরপক্ষ বিএনপির আরিফ হোসেনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। নজরুল ইসলাম মোল্লা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 5 তারিখের পর তিনি বিএনপিতে যোগদান করেন এবং ইউনিয়নে সামাজিক দল প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে ওঠেন। এরই জেরে রোববার সকালে ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামে নজরুল ইসলাম মোল্লার সমর্থকরা হামলা চালান। এ সময় আরিফের সমর্থকরা প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে অন্তত 5 জন আহত হন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে মোহাম্মদ হোসেন নামের একজনের অবস্থা গুরুতর হলে তাকে ফরিদপুরে রেফার করা হয়। এরপর দুপুরে ফরিদপুর হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান বলেন, নজরুল ইসলাম মোল্লা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় সামাজিক দল প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে ওঠেন। কোলাই ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদকে সঙ্গে নিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর প্রায় দিনই হামলা চালানো হয়। তিনি আরো বলেন, এই ঘটনার জেরে রোববার সকালে হামলা চালাতে আসেন নজরুল মোল্লার সমর্থকরা। এই সময় সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম হাওলাদার বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।